২০২৪ সালের লোকসভা ইলেকশনে মানে বর্তমান যে ইলেকশন চলতেছে, এই ইলেকশনে বর্তমানে কংগ্রেস বা ইন্ডিয়া গাঠবন্ধন যে শক্ত পজিশনে দাঁড়াই আছে এবং বিজেপির সাথে যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, এই পজিশনে আসার জন্য কংগ্রেস ১ বছর আগেও কিন্তু আপনি আমি চিন্তাও করতে পারিনি যে কংগ্রেস এই নির্বাচনে এতটা শক্ত পজিশনে আসবে এবং ভারতের 90% মানুষও চিন্তা করতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি তারা ৬ মাস আগেও চিন্তা করেনি যে আমাদের কারো সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তারা ভেবেছিল ২০২৪ এর ইলেকশনে তারা জিতবে তো জিতবেই এবং ৪০০ সিটে জিতবে। অর্থাৎ ৫১২ টা সিটের মধ্যে তারা ৪০০ পার হয়ে যাওয়ার যে প্ল্যান সেটা সবার সামনে একটা স্লোগান নিয়ে আসছিল যে আপ কি বার ৪০০ পার। কিন্তু বর্তমানে ইন্ডিয়া গাঠবন্ধন এবং কংগ্রেসের যে পরিস্থিতি তাতে 50-50 চান্স হচ্ছে জেতা বা হারার। এখন এই কংগ্রেসের এই যে পজিশন, এই পজিশনে আসতে একটা মানুষের অনেক বড় হাত আছে। তার নাম হচ্ছে সোনিয়া গান্ধী। কেন আছে বলতেছি। সোনিয়া গান্ধীকে ইন্দিরা গান্ধীর ছেলের বধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং ভারতের কংগ্রেসের সভানেত্রী, রায়বেরেলি আসন থেকে ৪ বারের সাংসদ সদস্য, বর্তমানে রাজ্যসভা সদস্য এবং রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর মা। সোনিয়া গান্ধীর জন্ম ইতালিতে, ইউরোপে আসেন লেখাপড়া করার জন্য ১৮ বছর বয়সে। এরপরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর সাথে তার দেখা হয়, সেখানে প্রেম পরিণয়, তারপরে সেটা বিবাহে পরিণত হয়। এরপরে সোনিয়া গান্ধী ইতালির নাগরিকত্ব ছেড়ে ভারতে চলে আসেন। ভারতে চলে আসার পরে সোনিয়া গান্ধী কখনোই রাজনীতিতে জড়িত ছিলেন না। এমনকি তার স্বামী যখন প্রধানমন্ত্রী ছিল ভারতের, তখনও তিনি কোনো ধরনের কোনো পলিটিক্যাল কার্যক্রমে জড়িত ছিলেন না। ১৯৯১ সালে যখন রাজীব গান্ধীকে হত্যা করা হয়, তারও ৭ বছর পর্যন্ত তিনি রাজনীতি থেকে দূরেই ছিলেন। কিন্তু এরপরে যখন কংগ্রেস দল আস্তে, আস্তে ভাঙা শুরু হয়, তখন দলের যে নেতারা আছে তারা সোনিয়া গান্ধীকে রিকোয়েস্ট করে এবং তখন সোনিয়া গান্ধী আসে। কংগ্রেসে যোগদান করেন। এরপরে রায়বেরেলি আসন থেকে তিনি প্রথমবারের মতো জয়ী হন। সেই থেকে তার রাজনৈতিক পদযাত্রা শুরু। ১৯৯৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি অ্যাক্টিভ রাজনীতিতে জড়িয়ে আছেন। এখন আমি যে কারণে বললাম যে কংগ্রেসের এই অবস্থানে আসতে সোনিয়া গান্ধীর অনেক বড় একটা হাত আছে, সেটা হচ্ছে আপনি চিন্তা করেন ১ বছর আগেও যেমন আমরা কেউ চিন্তাও করতে পারিনি যে কংগ্রেস এই শক্ত পজিশনে আসবে, সেখানে ১, ২, ৩ বছর আগে কংগ্রেস যখন সম্পূর্ণ প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল, ভারতের সবগুলো রাজ্যের মধ্যে মাত্র ২ টো রাজ্যে তাদের নিজেদের সরকার ছিল। সেই সময়টা যখন কংগ্রেস দল অলমোস্ট ভেঙে গিয়েছিল, তখন সেই কংগ্রেস দলের সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী। তিনি সভানেত্রী অ্যাকচুয়ালি হয়েছিলেন এই কংগ্রেস দলকে টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, তিনি কোনো লাইমলাইটে আসেন নাই, রাজনৈতিক সভা করেন নাই, মিছিল মিটিং করেন নাই। কিন্তু কংগ্রেস দলকে যেভাবে হোক এই সোনিয়া গান্ধীই কিন্তু ধরে রাখছে। যার কারণে কংগ্রেস আজকে এই পর্যন্ত আসতে পারতেছে। বর্তমানে যে সভাপতি তার নাম হচ্ছে মল্লিকার্জুন খড়গে। এখন টপ পিরিয়ড যখন একদম লোয়েস্ট পিরিয়ড ছিল, কংগ্রেসের সবচেয়ে খারাপ অবস্থা, সেই সময়টায় সভাপতি ছিলেন কিন্তু এই সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী নামে তার যে বিরোধী দল আছে বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফেক নিউজ চালায়। তার মধ্যে একটা হচ্ছে সোনিয়া গান্ধী বার ডান্সার ছিলেন। এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। তিনি যখন ইতালি থেকে ইউরোপে যান লেখাপড়া করতে, তখন ইউরোপের একটা রেস্টুরেন্ট কাম বার সেটাতে তিনি চাকরি করতেন। মানে জব করতেন পার্ট টাইম হিসেবে। যেমনটা এখনো বাংলাদেশ, ভারত থেকে যত ছেলেমেয়েরা লেখাপড়া করতে ইউএসএ, কানাডা, ইউরোপে যায়, তারাও সবাই সেখানে কিন্তু ম্যাক্সিমাম যে ছেলেমেয়েরা আছে তারা পার্ট টাইম জব করে তাদের নিজেদের খরচ চালানোর জন্য। আনটিল আনলেস তাদের বাবা কোনো সরকারি কর্মকর্তা যদি না হয় আর কোনো মানে এমপি মন্ত্রী যদি না হয়, তাহলে কিন্তু বাকি যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু সেখানে জব করে পার্ট টাইম। তো সোনিয়া গান্ধীও সেরকমই জব করতো একটা বারে। এখন বারে যখন খাবার সার্ভ করা হতো তখন অফকোর্স সেখানে অ্যালকোহলও সার্ভ করা হতো। কিন্তু তার মানে এই না যে সেখানে সে ডান্স করতো। এখন এই বারে কাজ করতো, এই জিনিসটাকেই মূলধন বানাইয়া বিজেপির কিছু লোক একটা প্রোপাগান্ডা চালায় যে সোনিয়া গান্ধী হচ্ছে একজন বার ডান্সার। এবং এই জিনিসটা বিজেপির এমন এমন বড় বড় নেতার মুখ থেকে এই জিনিসটা তারা বলে, মানে তাদের নিজেদের যে মান সেটাও তারা অবশ্য বিজেপির এখন নেতাদের মান নাই বললেই চলে, কারণ তারা যেভাবে মিথ্যা এবং ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, প্রত্যেকটা ইলেকশনে প্রত্যেকটা যে র্যালি সেখানে যে ধর্ম নিয়ে যেভাবে হিন্দু মুসলমান করতেছে, তাতে বিজেপির যে নেতা মন্ত্রী বা যত বড় বড়ই হোক তাদের কথা মানুষ আর বিশ্বাস করার মতো জায়গায় নাই। অবশ্য যাদের এখনো চোখ খোলে না, যারা এখনো অন্ধ ভক্তির মধ্যে আছে, যারা এখনো ধর্মের দিকে তাকাইয়া ভোট দেয়, তাদের কথা আলাদা, তাদের চোখ খোলাতে আমি চাইও না। তারা অন্ধই থাক, কিছু অন্ধ থাকা ভালো। আরেকটা জিনিস হচ্ছে সোনিয়া গান্ধীর নামে তাকে বলা হয় যে সে বিদেশি, সে বিদেশিনী, ঠিক আছে? কিন্তু সোনিয়া গান্ধী, তিনি তার নামে যত প্রোপাগান্ডা চালানো হয়েছে, তার নামে যত খারাপ কিছু বলা হয়েছে, আজ পর্যন্ত সোনিয়া গান্ধী কিন্তু তার একটারও জবাব দেয়নি। তিনি জবাব দিয়েছেন কোনগুলা? তার সে যে ভালোবাসাগুলো পাইছে, সে যে মানুষের কাছ থেকে সম্মানটা পাইছে,
এগুলোর জবাব সে দিছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে সে কিন্তু একটাও তাকে নিয়ে যে ফেক খবরগুলো চালানো হয়, প্রোপাগান্ডা চালানো হয় সেগুলোর একটারও উত্তর আজ পর্যন্ত সোনিয়া গান্ধী দেয়নি। এবং ১ম দিকে সোনিয়া গান্ধীর হিন্দি মোটেই ভালো ছিল না। একজন বিদেশী সে কিভাবে হিন্দি বলবে? যখন ১৯৯৮ সালে যখন রাজনীতিতে আসে, তখন ১ম যে ভাষণগুলো সেগুলো সে ইংলিশে দিত এবং যেগুলো ট্রান্সলেট করা হতো। যেটা সাধারণ মানুষের বোধের বাইরে ছিল সোজা কথা। এবং এই নিয়ে তাকে ট্রোলও করা হয়। কিন্তু এই সোনিয়া গান্ধী একসময় ভারতের সবচেয়ে বড় নেতা এবং স্পষ্ট হিন্দিভাষী অটল বিহারী বাজপেয়ী কিন্তু সোনিয়া গান্ধীর হিন্দির সামনে টিকতে পারেনি। এই সোনিয়া গান্ধী কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে হারিয়ে সরকারে আসে। ২০০৪ সালের সেই নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর হারটা যতটা না হার ছিল তার চেয়ে বড় ছিল হচ্ছে সোনিয়া গান্ধীর সেই জিত। বর্তমানে সোনিয়া গান্ধী তার পুরো রাজনৈতিক কেরিয়ারে যেখান থেকে তিনি ৫ বারের সাংসদ রায়বেরেলি, সেখানে এবছর এই নির্বাচনে তার ছেলে রাহুল গান্ধীকে সেই জায়গায় ক্যান্ডিডেট হিসেবে দাঁড়া করাইছে এবং তিনি যে তার লাস্ট নির্বাচনী ভাষণ সেটাও রায়বেরেলিতেই দিছেন। তো এ পর্যন্ত ৫ম দফায় ভোট গ্রহণ শেষ হইছে। ৬ষ্ঠ দফায় ভোট গ্রহণ হওয়ার পরে আগামী মাসের ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। কে আসবে? আপনাদের কি মতামত? এবছর বিজেপি নাকি কংগ্রেস বা ইন্ডিয়া গঠবন্ধন কোন দল ক্ষমতায় আসবে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।